আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন। আমরা সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করবার চেষ্টা করি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো উচ্ছেদ। আমরা বলছি টেকসই উচ্ছেদ। আমরা জানি যে ঢাকা শহরের প্রাণ প্রবাহ হিসেবে পরিচিত একদা বুড়িগঙ্গা নদী। সেই নদীর চারপাশে দুপাশে তীর দখল করে যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল সেগুলো আবার দ্বিতীয় দফায় বিএডব্লিউটি তারা উচ্ছেদ অভিযান শুরু করেছে এবং বলা হচ্ছে যে জিরো টলারেন্স এবং সব ধরনের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হবে। আমরা দেখছি যে গত মাসের 20 তারিখ পর্যন্ত প্রথম দফায় যে অভিযানটি চালানো হয়েছিল সেখানে প্রায় 1843 অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছিল। বহুতল অনেক ভবনের গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে, এরকম একটা অনেক ছবি কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি। আমরা গত মাসে 29 জানুয়ারি থেকে নদী রক্ষায় যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে, সেই কার্যক্রমের দ্বিতীয় পর্যায়টি দেখছি গত কয়েকদিন ধরে আবারও চলছে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে এই উচ্ছেদ অভিযান, উচ্ছেদ কার্যক্রম কতটা টেকসই হবে। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন নগর বিশ্লেষক স্থপতি ইকবাল হাবিব, রয়েছেন সিইজিআইএস এর উপনির্বাহী পরিচালক এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মালিক ফিদা এ খান। দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা বুড়িগঙ্গা এবং তুরাগ নদীর তীর দখল করে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম, সেটি শুরুতেই বলছিলাম ভূমিকায় যে কতখানি টেকসই হবে। আমরা দেখেছি যে অতীতেও এ ধরনের উচ্ছেদ অভিযান হয়েছে এবং সর্বোচ্চ আদালত থেকেও কিন্তু অনেক রকম আদেশ আমরা দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত সেই উচ্ছেদের সুফলটা কিন্তু ধরে রাখা যায়নি। এবার বলা হচ্ছে জিরো টলারেন্স। কিভাবে আসলে এটি টেকসই করা যায় বা আদৌ টেকসই হবে কিনা একটা ভূমিকা শুনতে চাই। ইকবাল হাবিব, আপনার কাছে। ধন্যবাদ। প্রথমে বলে রাখছি যে নদীর দখল দূষণ রোধকল্পে অনেক উদ্যোগ গত কয়েক বছরে আমরা দেখেছি এবং এই সঙ্গেই বলে রাখতে চাই যে এই লুকোচুরি অর্থাৎ দখল আবার পুনরায় বেদখল, আবার দখল উচ্ছেদ, আবার পুনরায় বেদখল, এই প্রক্রিয়াগুলির কারণেই আস্থাহীনতা তৈরি হয়েছে জনগণের মধ্যে এবং সেই সঙ্গে রাষ্ট্র এই শক্তিশালী ভূমিকাকে সাস্টেন বা আপনি যে বারবার বলছেন টেকসই, সে টেকসই করে ধরে রাখতে পারছে না। বাট আমার মনে হয় প্রথমে আমাদের সকলের অনুধাবন করা দরকার যে এবারের উচ্ছেদ অভিযান এবং প্রয়াস অত্যন্ত দৃঢ় এবং ওই জিরো টলারেন্স শব্দটা আপনি ব্যবহার করেছেন, আমিও সেটা পুনর্ব্যক্ত করতে চাই। মনে হচ্ছে অনেক বেশি জিরো টলারেন্স সম্পন্ন। আর প্রস্তুতিটাও আমরা আগেও পরিবেশবাদীরা দাবি করেছি যে আমাদের আশ্বস্ততা বা আমাদের প্রত্যয় ব্যক্ত করেছি এই অভিযানে যে এবারের প্রস্তুতি মন্ত্রী যাদেরকে নিয়োগ করা হয়েছে, যাকে সচিব নিয়োগ করা হয়েছে এবং তারা যেভাবে এক ধরনের মাথা নত করবো না কনসেপ্টে বা ধারণা নিয়ে প্রত্যয় নিয়ে এগুচ্ছে, এটা আমাদেরকে উৎসাহিত করেছে। কিন্তু যেই জায়গাটুকু আমি এই শুরুতেই বলে রাখতে চাই, সবসময় আমরা বলেছি যে উচ্ছেদ অভিযানে যাওয়ার আগেই উচ্ছেদ পরবর্তী যে পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই কার্যক্রমটি অনুমোদন করে তার প্রস্তুতি নিয়ে একটি সমান্তরাল কার্যপ্রণালীর মধ্যে দিয়ে একদিকে উচ্ছেদ আরেকদিকে সেই যা করবে তার অন্তত সীমারেখা নির্ধারণ করে তার কার্যক্রমটা শুরু করাটা যুগপতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্ছেদ করে সেটাকে সংরক্ষণ করে রাখা আমাদের এখনকার অবস্থায় প্রায় অসম্ভব এবং এই কার্যক্রম বারবার পরিচালনা করার মতো সক্ষমতা বা একটা রেগুলার ফোর্সও সরকারের নেই। সরকারকে এই সব ফোর্স বিভিন্ন জায়গা থেকে ধার করতে হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এই জটিল সব যন্ত্রপাতি সহ সকলকে একীভূত করে এই কার্যক্রমকে মাসের পর মাস, দিনের পর দিন কার্যকর রাখাও প্রায় অসম্ভব। এই কথা বিবেচনা করেই আমরা বলেছিলাম যে কী করা হবে এরপরে, অর্থাৎ যেমন একটা পায়ে চলা পথ করা হবে, ওয়াকওয়ে করা হবে, বৃক্ষ লাগানো হবে, সীমানা পিলার লাগানো হবে এবং ত্রিমাত্রিক নয় দ্বিমাত্রিক বিনোদনের ব্যবস্থা করা হবে। কিন্তু এই কার্যক্রমগুলোর প্রকল্পটা গ্রহণ না করে আমরা যখন উচ্ছেদ অভিযান করতে দেখি এবং সেটাকে অবমুক্ত অবস্থায় রেখে আবার পরবর্তী উচ্ছেদে যেতে যেতে ততক্ষণে আবার বিল্ডিংয়ের আদল আবার নতুন করে করতে দেখি, এটি আমাদেরকে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক মনে হয়। আমরা এই জায়গাটুকু দৃঢ়তার সঙ্গে সরকারকে বিবেচনা নিতে বলবো যদি প্রয়োজন হয়। আমরা দাবি করেছি যে বাজারে বাজারে আজকাল মাইক্রো পাইল
15-20 ফিটের পাওয়া যায়। প্রয়োজন হলে প্রতি 5 ফিট অন্তর অন্তর অন্তত এই সিএস ম্যাপের সীমানা অনুযায়ী এই মাইক্রো পাইল দিয়ে শুধুমাত্র মানুষ যেতে পারবে, অন্য কোনো কিছু যানবাহন না, সেই রকমের ব্যবস্থা অন্তত করে দিয়ে সীমানাটা সংরক্ষণে জনগণকে এক ধরনের সুবিধা বা তাকে এক ধরনের গার্ডিয়ানশিপ, অভিভাবকত্ব দেওয়া হোক। কিন্তু এর সঙ্গে যে সূচনাতে যে কথাটা বলা দরকার, এইবারের উদ্যোগের সঙ্গে যুগপতভাবে যে বিচারপতি দুজন, মনিরুল ইসলাম সাহেবের বেঞ্চ এবং আমাদের হাইকোর্টের দুজনের যে আশরাফুল কামাল সাহেবের বেঞ্চ, তারা যে নির্দেশনাগুলো দিয়েছেন 30 দিনের মধ্যে করার, সেইগুলোর প্রত্যেকটি বাস্তবায়নের ব্যাপারে আমরা অত্যন্ত উন্মুখ এবং আমরা বিশ্বাস করতে চাই সেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে যদি বিস্তারিত পরে সুযোগ থাকে আমি বলবো সেগুলো কি, নদী কমিশনকে সক্ষমতা দেওয়া, নদী কমিশনের চিহ্নিত কার্যক্রম, আপনি যে এই কাজগুলো করতে হবে। এখন যেটা বলা শুরু করলেন এটা একটু বড় করে শুনতে চাইবো এর পরবর্তী অংশে, কারণ এগুলো আসলে গুরুত্বপূর্ণ। আপনি যেটা প্রথমেই বলছেন যে আমরা শুরু করছি বটে, কিন্তু ধরে রাখা যাচ্ছে কিনা সেই সুফলের পরিকল্পনাটাও আগে করে ফেলা দরকার। আমরা এই বিষয়টা নিয়ে যেতে চাই। আমাদের আরেকজন অতিথি আছেন মালিক ফিদায়ে খান। যেমনটি আসলে মানে আমরা মানে উচ্ছেদ কার্যক্রম তো অনেক বছর ধরেই দেখছি, কিন্তু সেই সুফলটা ধরে রাখা যাচ্ছে না। উচ্ছেদ হয়ে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে আবার সেটা বেদখল হয়ে যাচ্ছে। এটি একটি বড় চ্যালেঞ্জ। উচ্ছেদ আবার প্রভাবশালী মহল নানাভাবে সেই বাধাটা দিচ্ছে, আর উচ্ছেদের সঙ্গে প্রভাবশালী মহল কোনো না কোনোভাবে আসলে যুক্ত। এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই ইকবাল হাবিবও বলবেন, আপনার কাছে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে এই উচ্ছেদ অভিযান, এখানে আমি বলবো যে সরকারের যে সদিচ্ছার কোনো কিন্তু অভাব নেই। এখানে যেটা ইকবাল হাবিব সাহেব বলেছেন, আমিও একই সাথে বলবো যে এই যে উচ্ছেদ অভিযানের পরপরই আমাদের যে এটাকে সাস্টেনেবল করা, এটাকে যে টিকিয়ে রাখা, এর জন্য একটি পরিকল্পনা দরকার। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বিআইডব্লিউটিএ তাদের এই বিশেষ করে বুড়িগঙ্গা নদীর দুই পারে যে ওয়াকওয়ে বা গ্রিন স্পেস এগুলো করার জন্য অলরেডি তারা কিন্তু একটি প্রকল্প গ্রহণ করেছে এবং এটা একটা প্রক্রিয়াধীন আছে। আমি মনে করি যে এই যে নদীর উচ্ছেদ, নদীর দুপাশে যে বিভিন্ন অবৈধ স্থাপনা, এটা সিএস এবং আরএস ম্যাপ অনুসারে প্রথমে যদি আমরা এটার সীমানাটাকে নির্ধারণ করতে পারি এবং পরবর্তীকালে এটাকে সাস্টেনেবল করার জন্য, এই জিনিসটাকে টেকসই করার জন্য আমাদের যে উদ্যোগটা দরকার, সেই উদ্যোগটা হচ্ছে দুপাশে আমাদেরকে ওয়াকওয়ে করা বা গ্রিন এরিয়া করা। এই ধরনের কিন্তু আমরা বিভিন্ন সময় আমরা কিন্তু সুপারিশ দিয়েছি, কিন্তু আমি বলবো এবারে জিরো টলারেন্সের পার্সপেক্টিভে যে এই বর্তমান সরকার কিন্তু এর জন্য অলরেডি একটা উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগটা হচ্ছে যে এর জন্য একটা প্রকল্প প্রণয়ন, এবং প্রকল্প প্রণয়ন হয়ে অলরেডি এটাকে টেন্ডারের পর্যায়ে চলে গেছে। তা আমি আশা করি এবারের যে টেকসই করার জন্য এটা বিভিন্ন যে সংস্থা আছে তারা অনুধাবন করেছেন এবং সেই অনুধাবন অনুসারে অলরেডি বিভিন্ন ধরনের পদক্ষেপও নেওয়া হয়েছে। আপনি যদি দেখেন যে আমাদের এই নদী রক্ষা কমিশন যেটা গঠন করা হয়েছে, এই নদী রক্ষা কমিশনের মূল দায়িত্ব ছিল যে এই নদীকে কীভাবে সুরক্ষা করা যায়। যদিও আইনটি পুরোপুরিভাবে রক্ষার জন্য সময় উপযোগী হয়নি, তবে আমরা চেষ্টা করছি নদী রক্ষা কমিশন থেকে এই আইনটিকে আরও সুদৃঢ় করার। এবং সম্প্রতি ফেব্রুয়ারি মাসে যে হাইকোর্টে যে রায়টি, ঐতিহাসিক যে রায়টি হয়েছে, আমার কাছে মনে হয় এই রায়ের ফলে নদী রক্ষা কমিশন আরও বেশি শক্তিশালী হবে এবং এই অবৈধ দখল থেকে নদীকে রক্ষা করা। ঢাকা শহর যেভাবে সম্প্রসারিত হচ্ছে এবং জনবহুল এলাকা সংলগ্ন নদী বলতে আসলে বুড়িগঙ্গা, যদিও 4টি নদী ঘিরে আছে যদিও, কিন্তু বুড়িগঙ্গা এবং তুরাগের পাশেই কিন্তু মানে ঘনবসতির পরিমাণটা অনেক বেশি। আমরা যদিও বলছি জিরো টলারেন্স, কিন্তু অতীতের নানা অভিজ্ঞতা থেকে আমরা আসলে কতখানি নিশ্চিত হতে পারি বা কি পদ্ধতি বা কি কৌশল অবলম্বন করা যেতে পারে বুড়িগঙ্গা এবং তুরাগের পরবর্তীতে দখলে কেউ উৎসাহিত হবে না, মানে এই বিষয়টাকে কি আমরা অ্যাড্রেস করছি কিনা? এটার জন্য যেমন দেখেন বাইরেও যেসব যেগুলো হয় যে নদীর তীরবর্তী স্থানে একটা গ্রিন স্পেস বা একটা বাফার জোন রেখে তারপর যে কোনো স্থাপনা করতে হয়। তো আমাদের যেহেতু এখনও নদীর ব্যাপারে জনগণের সচেতনতাটা ওইভাবে আমরা ডেভেলপ করতে পারি নাই। আমি মনে করি যে নদীর যে একটা সত্তা আছে, যেটা এবারের ইস্যু রায় দিয়েছে আমাদের হাইকোর্টে, এই জিনিসটাকে দুই পাশের জনগণকে সম্পৃক্ত করতে হবে। শুধু সরকারের এককভাবে উদ্যোগ নিলে এটা সম্ভব নয়। আমি মনে করি যে দুপাশে নদীর দুপাশে যারা জনগণ, যাদের বাড়ি আছে, যাদের ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে সম্পৃক্ত করে এটাকে রক্ষা করতে হবে। এবং এর জন্য যে পদক্ষেপটা নেওয়া হয়েছে, সেই পদক্ষেপটা যেটাকে আমি বলছি যে এই উচ্ছেদ পরবর্তী যে পদক্ষেপ, যে প্রজেক্টটা নেওয়া হয়েছে, সেই প্রজেক্টটা সাকসেসফুল হবে যদি আমরা দুপাশের লোকদেরকে এবং দুপাশের জনগণকে এই পদক্ষেপ যখন বাস্তবায়িত হবে
তার সাথে সম্পৃক্ত করতে পারি। সেই সম্পৃক্ত করার বিষয়টি কিভাবে সম্ভব সেই রোডম্যাপটা একটু বুঝতে চাইবো আমরা। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা এই আলোচনায় ফিরছি, দর্শক সঙ্গে থাকবেন। নিউজ আওয়ার এক্সট্রা আজকে কথা বলছি অবৈধ নদী দখল, নদীর তীর দখল করে যে অভিযান, দখলদারদের বিরুদ্ধে যে অবৈধ স্থাপনার বিরুদ্ধে যে অভিযান চলছে সেই অভিযান নিয়ে আজকে কথা বলছি। টেকসই অভিযান, টেকসই উচ্ছেদ, আমরা এই বিষয়টি সামনে রেখে কথা বলছি দুজন অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে স্থপতি ইকবাল হাবিব আছেন। আমরা বিরতিতে যাবার আগে যে বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম যে টেকসই করা না করা এই বিষয়টি নিয়ে, এবং প্রভাবশালী প্রসঙ্গ যেমন বলছিলেন মালিক ফিদা, এখানে আপনার কাছেও এই বিষয়টি নিয়ে ছোট করে একটু জেনে নিতে চাই যে আমরা দেখছি যে তুরাগ এবং ঢাকার চারপাশে যে অবৈধ স্থাপনা রয়েছে সেখানে প্রভাবশালী অনেক পরিচিত অনেক মানুষেরই অনেক স্থাপনা রয়েছে, ধর্মীয় স্থাপনা রয়েছে। জনগণকে সম্পৃক্ত করার যে কথাগুলো আসলে বলা হচ্ছে সেটি যেমন একটি বড় চ্যালেঞ্জ, আবার এই ধরনের কিছু স্পর্শকাতর বিষয় তো একটা বড় চ্যালেঞ্জ। কতখানি টেকসই হবে, আদৌ ধারাবাহিক থাকবে কিনা, এই প্রশ্ন কিন্তু থাকবেই যতই আমরা জিরো টলারেন্স বলি না কেন। অবশ্যই থাকবে। আমি আপনাকে জনসম্পৃক্ততার প্রশ্নটাকে উত্তর দিয়ে নিই। জনসম্পৃক্ততা লাগবে, এতে কোনো সন্দেহ নাই, এবং জনগণ অন্তর, দিল, মহব্বত সবকিছু দিয়ে জনসম্পৃক্ত। কিন্তু কিভাবে আপনি জনসম্পৃক্ততা প্রত্যাশা করবেন যখন দখলদারদের সাথে আপনি চোর পুলিশ খেলা করবেন দিনের পর দিন? কি করে আপনি প্রত্যাশা করেন জনগণ জনসম্পৃক্ত হবে যখন নদীর সলল প্রবাহ ধারা নর্দমার নালায় পরিণত হয়? আপনি দখল উচ্ছেদ করলেও ওই নালাকে আপনাকে পুনঃখনন করে সলল প্রবাহ ধারা যদি আপনি আবার প্রবাহমান ধারা না করেন, জনসম্পৃক্ততা হবে না। জনসম্পৃক্ততা কীভাবে আপনি প্রত্যাশা করেন যখন অর্থনৈতিক লাভালাভের দোহাই দিয়ে শক্তিশালী গোষ্ঠীর শক্ত অবস্থানে অনড় হতে দেখি? এখনও বিদ্যুৎ কেন্দ্র করে ফেলেছি, নদী দখল করে দেখতে হবে বিদ্যুৎ কেন্দ্র লাভের ব্যাপার আছে, জনসেবার ব্যাপার আছে। এই সমস্ত প্রসঙ্গ যারা টলারেট করে সেখানেই আমার জিরো টলারেন্স মুখ থুবড়ে পড়ে যেতে পারে এবং জনসম্পৃক্ততা তিরোহিত হবে সাথে সাথে। কী করে আপনি জনসম্পৃক্ততা প্রত্যাশা করেন যখন অভিযোগ করে জনগণ তার প্রতিকার পায় না এবং অভিযোগ করার কোনো জায়গাও মাশাল্লাহ নেই, কারণ নদী কমিশন একটা ঠুটো জগন্নাথ। এবং কি করে আপনি জনসম্পৃক্ততা এক্সপেক্ট করেন যখন নদীর বিরুদ্ধে যা কিছু ক্রমাগত কার্যক্রমে করেও আমরা দেখি তাদের বিরুদ্ধে কোনো তরফেই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় না? এখনও যে উচ্ছেদ চলছে, আইনগত ব্যবস্থা কি নেওয়া হয়? কাউকে কি আসামি করে জেলে দেওয়া হচ্ছে? কাউকে কি সত্যিকার অর্থে কারাগারে পুরার মতন ব্যবস্থাপনা বা আইনি সংশোধন হয়েছে? কেন বলছি, যে কথা শুরুতেই বলছিলাম, 3রা ফেব্রুয়ারি রায়ে কিন্তু একথাই পরিষ্কার বলা আছে, আইনগত নির্দেশনা বলছে অপরাধ হিসেবে গণ্য করতে হবে। এটা কি করে ফেলছি আচ্ছা ভুল হয়েছে থুক্কু, আবার করে ফেলছি ভুল হয়েছে থুক্কু? নো, এটা অপরাধ, এবং সেই অপরাধে গণ্য করে কঠিন সাজা, জরিমানা নির্ধারণ করে অভিযোগ দায়ের করার ব্যবস্থা এবং তার অনুযায়ী তদন্ত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। সে কথা বলা হয়েছে 2013 নদী রক্ষা আইন সংশোধন করে, এবং সেজন্য 6 মাসের আদালত নির্দেশনাও দিয়েছে। আমরা কি সে উদ্যোগ নিচ্ছি, তাকে নিতে দেখছি? আমরা একই সঙ্গে প্রশ্ন করতে পারি যে একইভাবে নদী রক্ষা কমিশনকে 30 দিনের মধ্যে তাদের যে শক্তিশালীকরণ, সেই শক্তিশালীকরণের কার্যক্রম সরকার যেন জরুরি ভিত্তিতে নেয়, সেই জন্য তাদের সুপারিশ জমা দেওয়ার কথা। নদী রক্ষা কমিশন আদৌ কি সেটা জমা দিয়েছে? প্রশ্নটা আপনার মাধ্যমে রাখলাম। এবং একই সঙ্গে নদী রক্ষা কমিশনের মাননীয় চেয়ারম্যান আমাদেরকে জানাচ্ছিলেন যখন এই ঘটনা ঘটে, এই রায় আসে ফেব্রুয়ারি মাসে আপনাদের অনুষ্ঠানে, তিনি বলেছেন আমরা দ্রুততম সময়ে আমাদের তৈরি করা হয়েছে সমস্ত নদী, প্রায় সকল নদীর উপর কত রকমের দখল রয়েছে তার রিপোর্ট। সেটা কি আজও আমরা দেখতে পেয়েছি? আসলে পুরোটাকে, অর্থাৎ এই ইকোসিস্টেমের পুরো সাইকেলটাকে আমাকে ফুলফিল করতে হবে। ছোট ছোট করে একটু একটু করে মুরগির ঠোকরের মতো ঠোক ঠোক করে খাদ্য গ্রহণ করলে খুদ খেলে এই পেট ভরবে না। তো কারণ অনেক দিনের অনাচার, একদিন হয়নি তো, দিনের পর দিন অত্যাচার হয়েছে নদীর বিরুদ্ধে। এই সরকার ছাড়া কেউ তো কিছু করলো না, এবং এখন যখন করতে নেমেছি তখন আমাকে ফুল সার্কেলই করতে হবে, অল্প অল্প করে না। ফলে জনসম্পৃক্ততার দোহাই দিয়ে আমরা যেন কেউ কেষ্টবাটা চোর ওই জনগণকে দায়ী করে এখান থেকে
ফেরত না আসি বা একে কম্প্রোমাইজ না করি। আমরা জনগণকে সম্পৃক্ত করার কথা যে বলছি, এই মুহূর্তেও কয়েকটি জায়গায় মসজিদ অথবা একই সঙ্গে বিদ্যুৎ কেন্দ্রের নামে আমরা কিছুটা মুক্ত। আমার দাদা বলতেন যে এমন ধারালো দা আগুন কেটে ফেলে, পানি কেটে ফেলে, কিন্তু কচু গাছ দেখলেই গোংড়াতে থাকে, ওই রকম দা আমার দরকার নেই। আচ্ছা, আমরা যে জনগণকে সম্পৃক্ত করার কথা আসলে বলছি, কিন্তু এখানে দখলদার তো আসলে সেখানকার স্থানীয় প্রভাবশালীরাই সেখানে মূলত দখলদারিত্বের পেছনে আছেন। কিভাবে আসলে তাদেরকে আমরা মানে পাহারার দায়িত্ব দেবো, কিভাবে সম্পৃক্ত করব? পাহারার দায়িত্ব কিছুই করার প্রয়োজন নাই, শুধু মনে রাখবেন আইন যেখানে কার্যকর হয় সেখানে দখলদার কোনো শক্তিশালী গোষ্ঠী হতে পারে না, কারণ রাষ্ট্র সকলের মাথার উপরে মাথা। এবং এটা আমরা দেখলাম কিভাবে, আমরা দেখেছি জঙ্গিবাদের সময়, আমরা দেখেছি এইবারও এই জিরো টলারেন্সের মাদকের বিরুদ্ধে অভিযানে। আমরা কিন্তু আমাদের সাকসেস স্টোরি কিন্তু কম না, যেখানে আমরা একদম অটল থেকেছি এটা করবই। সেই সাকসেস স্টোরিকে সামনে রেখে বলছি, যেই প্রক্রিয়া এবার শুরু হয়েছে তার যদি পুরো সাইকেল আমরা যদি বাস্তবে কার্যকর করতে পারি, তাহলে এবার সত্যিকার অর্থে সারা বাংলায় নদীর প্রতি মানুষের দায়িত্ববোধ অটোমেটিক্যালি বাড়বে। কারণ মানুষের আস্থা দ্রুতই তার ব্যারোমিটার বাড়ছে, আস্থা তৈরি হচ্ছে। এই জায়গায় ওই জনসম্পৃক্ততার দোহাই দিয়ে কোথাও কমার কোনো সুযোগ নাই। কারণ এইখানে সম্পৃক্ততা দরকার যারা দূষণ করছে, যারা দখল করছে তারা কিন্তু সাধারণ জনগণ না। সাধারণ জনগণ টায়ার্ড, কাহিল, কারণ তার জীবন জীবিকা, ভালোবাসা এবং জীবন আচরণ ওই নদীর উপরে সরাসরি ডিপেন্ডেন্ট। জল জমি তিনোটা এখন এই নদীর দূষণ এবং দখলের কারণে এফেক্টেড। তো তাকে আর সম্পৃক্ত করার কিছু নেই, সে হলো ভিকটিম। নদীর পাশাপাশি নদীর উপরে ডিপেন্ডেন্ট মানুষগুলো এই মুহূর্তে ভিকটিম। সম্পৃক্ত করা অথবা বাধ্য করা দখলদারদের, শক্তিশালী শিল্প মালিকদের এবং সরকারের এনফোর্সিং অথরিটিকে। এই জায়গাটাতে আমরা এখন যেন মনোনিবেশ করি। তারপরও আদালত বলেছে সকলকে একটু সচেতন করা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষা পাঠ্যসূচিতে রাখা, সেগুলো করতে হবে। কিন্তু প্রায়োরিটি সেট করার সময় আমরা যেগুলো এখন চোখ বন্ধ জিরো টলারেন্স সেটা করেন, বাদবাকিগুলো করায় সকলেই উৎসাহিত হবে। নিশ্চয়ই 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 আমরা সেই ব্যাপারটা আরো ভালো করে বুঝতে চাইবো। আমাদের সময়ে যদিও দ্রুত চলে যাচ্ছে, আবার একটু মালিক ফিদা এখানে কাছে যেতে চাই। কিছুক্ষণ আগে আপনি যে প্রসঙ্গটা বলছিলেন যে আমরা আসলে উচ্ছেদ না হয়ে হলো, দখল মুক্ত না হয়ে হলো, এর পরে কি গ্রিন জোনের কথা আমরা যেমনটি বলছি, ওয়াকওয়ের কথা বলছি, এবং সেখানে নদীর পুনর্খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দখল মুক্ত করছেন, নদীটা পুরো আবর্জনায় ভরা, একদম নর্দমার পিচ কালো পানি যাচ্ছে, ওর প্রতি মানুষের দরদ কি করে প্রত্যাশা করেন আপনি? অবশ্যই অবশ্যই মালিক ফিদা খানের কাছে আমরা এই বিষয়টা একটু জানতে চাইবো যে দখল মুক্ত হবার পরে, উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হবার পরে সেটা যেন আবারও পুনর্দখল হবার ঝুঁকি তৈরি না হয়, এবং আমরা যে কিছু নতুন স্থাপনা তৈরি করার কথা বলছি, যে গ্রিন জোন কিংবা মানে এক ধরনের বাফার জোন, এগুলো তৈরি করে দেওয়া, এই ব্যাপারটা একটু আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। আবার একই সঙ্গে এই উচ্ছেদ প্রক্রিয়ার পর যখন আসলে সত্যিকার অর্থে নদীটাকে আমরা আসলে উদ্ধার করলাম, তারপরে নদীর মানচিত্র, ঢাকা শহরের চারপাশে যে 4টি নদী আছে তার মানচিত্র এবং দুপাশের চিত্র কেমন হবে একটু যদি একটু বড় করে বলেন আমাদেরকে। জি, ধন্যবাদ। আর আপনাকে আমি একটু প্রথমে জনগণের সম্পৃক্ততা বলবো, যদিও ইকবাল ভাই বলেছেন যে জনগণের সম্পৃক্ততাকে দোহাই দেওয়া যাবে না। জনগণের সম্পৃক্ততা দরকার আছে। কিভাবে দরকার আছে? যখন আমরা এই নদীগুলোকে উদ্ধার করে ফেলবো তারপরে কিন্তু দরকার আছে। কেন দরকার আছে? উদ্ধারের পরবর্তীকালে আপনি দেখবেন যে হাইকোর্টের যে 6 দফা রায় দিয়েছে তার মধ্যে স্পষ্টভাবে 3টা রায়ে তারা 3টা পয়েন্টে বলেছে যে প্রতি 3 মাস অন্তর অন্তর শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যারা নেক্সট জেনারেশন তাদের মধ্যে যেন এই সচেতনতামূলক এই শিক্ষাগুলো আমরা দিয়ে থাকি। আমাদের নদীর দুপাশে যে কলকারখানা বা ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রির যারা মালিক এবং কর্মচারী তাদের মধ্যে যেন একটা সচেতনামূলকভাবে একটা আমরা কর্মসূচি গ্রহণ করে থাকি। এবং থার্ড আরেকটা যেটা বলেছে, আমি 3টা জিনিসকে খুবই ভালোভাবে বলবো, যে প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং জেলাতে প্রতি 3 মাস অন্তর অন্তর সভা করা। তার মানে এটাই হচ্ছে সচেতনতা, যে এই নদীটা হচ্ছে আমার, এটার মালিক হচ্ছে আমি, মানে আমি বলছি যে জনগণ। এই ফিলিংসটা যদি আমরা ক্রিয়েট করতে না পারি। ফিদা সাহেবের সাথে আমি একটা কারেকশন করতে চাই, মালিক নয়, অভিভাবক। মালিক আর অভিভাবকের মধ্যে বিশাল। ঠিক আছে, আমি অভিভাবক, আমি বিনয়ের সাথে বলছি যে অভিভাবক, এই অভিভাবকত্বটাকে আমাদের ক্রিয়েট করতে হবে। এবং এই ক্রিয়েটের জন্য যে এই 3টে দফা দিয়েছে,
ডেফিনেটলি এই দফাগুলোকে আমাদেরকে আস্তে আস্তে পরবর্তীকালে যে টেকসই করতে চাই আমাদেরকে করতে হবে, এটাই আমি মনে করি যে রোড ম্যাপ। আর আপনি যেটা বলছেন যে আমরা যদি দখল করে ফেলার পরে কি চিত্রটা হবে, চিত্রটা হবে আপনারা যদি দেখেন, আমি বলবো যে ইংল্যান্ডের টেমস নদী 1835 সালে খুবই নোংরা এই বুড়িগঙ্গার মতনই ছিল, কিন্তু পরবর্তীকালে এটা কিন্তু আজকে একটা নান্দিক একটা দৃষ্টান্ত ক্রিয়েট হয়েছে টেমস নদী ইংল্যান্ডে, এবং এটা দুপারে কিন্তু অনেক সুন্দর সুন্দর আমরা ট্যুরিজমের যে সেন্টারগুলো দেখি সেগুলো ক্রিয়েট হয়েছে। আমি মনে করি আমাদের এই বুড়িগঙ্গা নদী আজ থেকে 100 বছর আগে যেরকম ছিল আমরা আবার সেই অবস্থায় এটাকে ফিরিয়ে আনতে পারব। তাতে যেই লাভবানটা হবে যে জনগণের এখানে একটা অবকাশের একটা সুযোগ সৃষ্টি হবে। কিভাবে সুযোগটা সৃষ্টি হবে, যে এখানে এখন যখন আমরা এই নদীগুলো দূষণ করে ফেলেছি বা অবৈধ দখলের জন্য নদীর কাছে জনগণ যেতে পারছে না, এই যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। তাতে যেটা হবে যে মানুষের একটা আমি বলবো যে নদীর সাথে একটা সম্পর্ক সৃষ্টি হওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। এবং মানচিত্রে আপনারা যদি দেখেন যে ঢাকার চারপাশে যে নদীগুলো যেটা বলেছেন যে বিভিন্ন দূষণের জন্য কালো হয়ে গেছে, এবং আমরা যদি এই প্রবাহকে বাড়াতে পারি এবং এই দূষণমুক্ত করতে পারি, আমি বিশ্বাস করি যে নদী আবার আগের মতন হবে। আমি একটা কথা বলবো, আপনারা খেয়াল করেছেন কিনা 2018-তে আন্তর্জাতিক পানি দিবসে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন, যে কথাটা খুবই আমি মনে করি গুরুত্বপূর্ণ এই নদীর ব্যাপারে। উনি শুধু নদীর কথা বলেননি, উনি বলেছিলেন যে উন্নয়নের নামে নদী, জলাশয় বা পুকুর এগুলো ভরাট করা যাবে না, এটাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। অতএব আমাদের সর্বোচ্চ মহলে কিন্তু এই কমিটমেন্ট আছে। এখন এটাকে আমাদের যে যারা এগুলোকে ইমপ্লিমেন্ট করে যেসব এজেন্সিগুলো, তাদের মধ্যেও অসদিচ্ছা আছে। আমি বলছি তাদের সাথে আমাদের ওই নদীর দুপাশে যে জনগণ যারা, তাদের সম্পৃক্ত করার জন্য যদি এটা করতে পারি তাহলে আমরা যে বিষয়টি একদম শুরুতে ইকবাল হাবিব বলছিলেন যে আমরা যখন এই ধরনের উচ্ছেদ কার্যক্রম দেখি তখন বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটা সম্মিলিত একটা উদ্যোগ নেওয়া হয় উচ্ছেদ, এবং উচ্ছেদটি ব্যাপক আয়োজন করে বিপুল কর্মযোগের মাধ্যমে হলো, সেটি হয়তো কয়েক সপ্তাহ ধরে চললো। উচ্ছেদ হয়ে যাবার পরে সেই নদীর তীর রক্ষণাবেক্ষণ এবং জনগণকে সম্পৃক্ত করা একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু আমরা আবারও দখল যেন না হয়ে যায় সেটিকে একটি স্থায়ী রূপ দেবার আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের জন্য আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে আমাদের একটা মানে ভবিষ্যতের পরিকল্পনাটাও খুব শক্ত থাকা দরকার। সেই পরিকল্পনা কি আমাদের সামনে যথেষ্ট স্পষ্ট কিনা? আমি মনে করি যে সেই পরিকল্পনা নেওয়া হচ্ছে, বিশেষ করে বিআইডব্লিউটিএ যেই উচ্ছেদ অভিযান চালাচ্ছে তার সাথে সাথে তারা সেই ধরনের একটা পরিকল্পনা, আমি আগেই বলেছি যে আবার বলতে চাই যে সেই পরিকল্পনা তারা অলরেডি গ্রহণ করেছে, এবং এই উচ্ছেদ অভিযানের পরপরই তারা এই বিশেষ করে বুড়িগঙ্গা এবং তুরাগ নদীর দুপারে তারা ওয়াকওয়ে বা গ্রিন এরিয়া এটাকে ক্রিয়েট করবে সীমানা পিলার গেথে। এর আগে যেটা হয়েছিল যে সীমানা পিলার করার পর কোনো নির্দিষ্ট ওয়াকওয়ে বা গ্রিন এরিয়া না করার জন্য পুনরায় এটা দখল হয়েছে হয়তো। কিন্তু আমরা যদি এই ধরনের প্রজেক্ট বা এই ধরনের প্রকল্প নিয়ে দুপারকে যদি আমরা স্থায়ীভাবে কোনো কিছুর ব্যবস্থা করতে পারি, আমি দৃঢ় বিশ্বাস পুনরায় এটা দখল থেকে আমরা নদীকে রক্ষা করতে পারবো। আচ্ছা, দখল ঠেকানো যেরকম আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের আজকে ফোকাসটাও আসলে সেদিকে। হাবিব ভাই কিছু বলতে চাচ্ছেন? আমি যুক্ত করতে চাই কি, আসলে স্বপ্নটা শুধুকে নদীর দখল মুক্ত হবে, তার দুপাশ শুধুমাত্র ওয়াকওয়ে থাকবে তা কিন্তু না। ঢাকা শহরের নদীর পার উন্মুক্ত হলে নদীর পাড়ের জমির দাম বেড়ে যাবে, নদীর পাড়ে প্রকৃত পরিকল্পিত উন্নয়ন তৈরি হবে। আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে বলছি, আমি সেখানে জড়িত ছিলাম বলে বলছি। হাতির ঝিল হবার আগে আপনি কল্পনাও করতে পারেননি নিশ্চয়ই যে এই ওয়াটার বডির দুপাশে কত বিউটিফুল উন্নয়ন একটা রূপরেখা তৈরি হতে পারে, ঠিক ম্যাকাও বা হংকংয়ের মতো। কিন্তু হাতির ঝিল যে মুহূর্তে শেষ হলো, অথবা ধানমন্ডি লেকের সাথে জড়িত ছিলাম, যে মুহূর্তে শেষ হলো, পুরো ধানমন্ডি এলাকা তার 80% বাড়ি ভেঙে আবার নতুন করে গড়ে একটা উন্নয়নের পুনর্জাগরণ তৈরি করলো। অতএব এই নদীগুলো যদি তা সরল প্রবাহ দ্বারা ফেরত পায় এবং তার পার যদি সবুজ পল্লবিত হয়, ওয়াকওয়ে দ্বারা প্রোটেক্টেড হয়, আপনি দেখবেন আবার নবজাগরণ তৈরি হবে তার দুই পারে, এবং নদী কেন্দ্রিক একটি যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্ক এর সাথে যুক্ত হয়ে ঢাকাকে আধুনিক বসবাসযোগ্য নগরী বানাবে। তার মানে নদীর এইখানে উপযোগিতা শুধু নদীর নয়, পুরো ঢাকার বসবাসযোগ্যতা, মানবিক ঢাকা বানানোর জন্য এই নদী উদ্ধারে
বিরাট একটা ভূমিকা রয়েছে। মানে এবং যেটাকে আমরা বলছি ঢাকা শহরের প্রাণ প্রবাহ, আমরা সেই Exactly. পথরেখাটি নিয়ে একটু বড় করে আলোচনা করবো। একটা ছোট্ট বিরতি নিয়ে নিলে Please, আমরা পরে বড় please. করে আলোচনার সুযোগ পাবো। দর্শক সঙ্গে থাকবেন। আমরা নিউজ আওয়ার এক্সট্রার কথা বলছি। নদী দখলের বিরুদ্ধে যে অভিযান চলছে সেটি কতখানি টেকসই হবে, সেই টেকসই উচ্ছেদ আমাদের আলোচনার বিষয়। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে, অল্প সময় পাবো, অল্প সময় একটু উপসংহারে পৌঁছাতে চাই। আমরা মালিক ফিদা এখানের কাছে যে বিষয়টা নিয়ে জানতে চাইছি বারে বারে, যে উচ্ছেদটি আসলে কতখানি টেকসই হবে, এবং সেই টেকসই ব্যাপারটা যেমন প্রভাবশালী বিষয় রয়েছে, রাজনৈতিক শক্তির মদত রয়েছে, আমরা দেখছি যে ধর্মীয় স্থাপনার কথা আলোচনা হচ্ছে। প্রতিদিনই গণমাধ্যমে কিন্তু আমরা দেখি নানা রকম বাধা এবং নানা সমস্যার কথা দেখি, যে এই কারণে এই উচ্ছেদটি করা যাচ্ছে না বা উচ্ছেদটি করা যাবে কিনা, অনেক রকম সংশয়, এবং সেটি আসলে শেষ পর্যন্ত টিকবে কিনা সেটিও একটি বিষয়। আপনার কাছে একটু এই প্রসঙ্গের সূত্র ধরে একটু জানতে চাইব যে উচ্ছেদটি টেকসই করা এবং অব্যাহত রাখা, যত রকম বাধাই আসুক, জিরো টলারেন্সটা আসলে কতখানি মানে কতখানি জিরো, আদৌ কি জিরো কিনা, এই ব্যাপারটা একটু ছোট করে শুনবো। পাশাপাশি নদী দখল মুক্ত হবার পরে আমরা একটা সুন্দর দৃষ্টিনন্দন যে ঢাকার কথা ভাবছি, নদী তীরের কথা ভাবছি, সেই রোড ম্যাপটা সম্পর্কে যদি ছোট করে বলেন, আমাদের সময় কিন্তু খুব অল্প। ধন্যবাদ আবার আপনাকে। না, আমি যেটা বলছি যে অবশ্যই আমাদের যে টেকসই করার জন্য যে জিনিসগুলো করতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের যে সিএস এবং আরএস ম্যাপ অনুসারে এটাকে পুনরুদ্ধার করা, এবং এই পুনরুদ্ধার করার পরে যেটা এর আগের যে আপনি পদক্ষেপগুলো যদি দেখেন, এগুলো অতটা কেন সাকসেসফুল হয়নি, কারণ আমরা পরবর্তী পদক্ষেপগুলো নিইনি। এবং আমাদের দখলদার যেটাই থাকুক না কেন, এবারের যে পদক্ষেপটা একটু ভিন্ন মাত্রার। কেন ভিন্ন মাত্রার? কারণ এখানে বলা হয়েছে জিরো টলারেন্স, মানে যতই প্রভাবশালী হোক না কেন, আপনারা দেখেছেনও যে যখন আমরা বুড়িগঙ্গার পাড়ে যে স্থাপনাগুলো ভাঙা হয়েছে, এগুলো কিন্তু অনেক প্রভাবশালীদেরও কিন্তু অনেক কিছু ভেঙে দেওয়া হয়েছে। অতএব এখানে কিন্তু ইন্ডিকেট করে যে আমাদের এই বর্তমান সরকারের সদিচ্ছার কিন্তু কোনো অভাব নেই, এবং তার প্রতিফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটাকে টেকসই করার জন্য যে পরবর্তী যে পদক্ষেপগুলো, এবং আমাদের যে জাতীয় নদী রক্ষা কমিশন আছে, তাদেরও এখানে গুরুত্ব আছে। এবং জাতীয় নদী রক্ষা কমিশন কিন্তু প্রতিটা জেলাতে এবং প্রতিটা ডিস্ট্রিক্ট অফিসে যেয়ে কিন্তু এই সচেতনতামূলক কিন্তু অনেকগুলো তারা পদক্ষেপ তারা করেছে। এবং আমি বলবো যে প্রতিটা আমাদের যে ডিভিশনাল কমিশনার আছে, প্রতিটা ডিভিশনাল কমিশনকেও বিভিন্ন ধরনের সুপারিশমালা কিন্তু নদী রক্ষা কমিশন, জাতীয় নদী রক্ষা কমিশন থেকে দেওয়া হয়েছে। অতএব এগুলোর কিছু কিছু ইমিডিয়েট এবং কিছু কিছু লং টার্ম আপনারা কিন্তু এটার একটা ফলাফল আপনারা দেখতে পাবেন। জাতীয় নদী রক্ষা কমিশন, যেটা ইকবাল সাহেব বলছিলেন যে আমরা রিপোর্ট দেওয়ার কথা, হ্যাঁ, আমরা কিন্তু রিপোর্ট তৈরি করেছি, এবং রিপোর্টের মধ্যে আমরা সুস্পষ্টভাবে সুপারিশমালা কিন্তু দিয়েছি যে কিভাবে এগুলোকে রক্ষা করা যাবে, কিভাবে এটাকে টেকসই করা যাবে। অতএব এই একটা দুটো পয়েন্ট কি বলবেন কিভাবে রক্ষা করা যাবে? এই রক্ষা করার জন্য আমরা যেটা বলেছি যে নদীর পাড়ে, আবার যেটা আমি বলবো, এর আগেও আমি বলেছি যে নদীর পাড়গুলোকে ডিমার্কেশন করা এবং বিপুল কর্মযোগ্য এবং সময় সাপেক্ষের জন্য আমরা যেটা বলেছি যে নদীর এই যে মালিকানা বা নদীগুলোকে রক্ষাবেক্ষণের জন্য কতগুলো অর্গানাইজেশন বিশেষ করে কাজ করে। এর মধ্যে অন্যতম হচ্ছে বিআইডব্লিউটি এবং বিডব্লিউডিবি। তারা যদি সমন্বিতভাবে এই নদীগুলোকে পুনরুদ্ধার করে সীমানাটাকে নির্ধারণ করে দেয় ইমিডিয়েটলি, এবং পরবর্তীকালে এখানে যদি আমরা এটাকে পার্মানেন্ট কোনো ব্যারিয়ার দিয়ে যেন নদীকে যেন আর পুনর্দখল না হয়, সেই ধরনের যদি ব্যবস্থাপনাগুলো যদি আমরা করতে পারি, আমি ডেফিনেট যে এই নদীর চেহারা চেঞ্জ হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যেটা হয়তো আমরা কেউ বলছি না, যে নদীগুলোকে খনন করতে হবে, যেটাকে আমরা ড্রেজিং বলি। এই খনন করতে হবে এর জন্যই যে নদীর নাব্যতাকে ফিরিয়ে আনা, এবং নদীর নাব্যতা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে দূষণ এখন যেই মাত্রায় আছে অনেকখানি কিন্তু এটা কমে আসবে, এবং তাহলে নদীর দুপারে আমাদের নতুন করে আবার সভ্যতার, আমি বলবো যে একটা অন্য ধরনের একটা সভ্যতার, আধুনিক সভ্যতার একটা বিকাশ হবে। নিশ্চয়ই, এবং সেখান থেকে আমরা স্বপ্ন আমরা দেখতে চাই, এবং নিশ্চয়ই আমরা চাই যে এই কার্যক্রম বা এই কর্মজগতে অব্যাহত থাকুক। আমাদের সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে, কোনো প্রশ্ন নেই, নিশ্চয়ই মানে উপসংহারে আপনি এই সব বিষয়টিকে সাম আপ করবেন। ইকবাল হাবিব, নদীর জমিকে নদীকে ফিরে দিতে হবে, এটি কিন্তু গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। নদীর নাব্যতা এবং দূষণ দখলকারীর নাম ঘোষণা করার কথা ছিল, আমরা চাই সেটা করা হোক, এবং তাদেরকে নির্মূল করতেই হবে। একটি কথা মনে রাখা দরকার, যে সত্যিকার অর্থে আমি যখনই মানুষের মুখে, সরকারি এবং
প্রতিষ্ঠানগুলোর মুখ থেকে শুনি আমাদের করতে হবে, আমরা করব। এই আমরাটা নির্ধারিত না হওয়া নদীর সবচেয়ে বড় দুর্বলতা। আমরা কিন্তু আদালতের রায়ে বুঝেছি যে বহুমুখী উন্নয়ন জাতীয় নদী রক্ষা কমিশনের দায়িত্ব। সেই দায়িত্বটি তারা গ্রহণ করুক, সেটা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে করবে, বিআইডব্লিউটিসির মাধ্যমে করবে, রাজুকের মাধ্যমে করবে, না স্থানীয় সরকারের মাধ্যমে করবে, সিটি কর্পোরেশনের মাধ্যমে করবে, উই ডোন্ট কেয়ার। আমি মনে করি যে এই নিরবিচ্ছিন্নভাবে নদীর অভিভাবকত্ব গ্রহণ করে তার প্রকল্পগুলো নাব্যতা, দুপাশের সংরক্ষণ, দূষণ চিহ্নিতকরণ এবং উন্নয়ন, বহুমুখী উন্নয়ন নিশ্চিতকরণ। নানা সংস্থার কথা আপনি মেনশন করলেন বটে, বাট নেতৃস্থানীয় যে নদী জায়গাটি রক্ষা কমিশন, আদালত বলেছে, সরকারও সেভাবে চিন্তা করছে এবং আদালত বলেছে এটি কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অভিভাবকত্ব আমাদের প্রয়োজন রয়েছে। সেখানেও আমি মনে করি দৃঢ়তা এবং না পাওয়ার কোনো সম্ভাবনা নাই, দৃঢ়ভাবে বলছি। সে কারণে বলছি আমরা শব্দটির জায়গায় আমি চাই সুনির্দিষ্ট শ্রমিক কমিশনকে শক্তিশালী করে তাদের মাধ্যমে একক অভিভাবকত্ব নিশ্চিত করে সকলকে সমন্বিত বা কার্যক্রমের মাধ্যমে এই বহুমুখী উন্নয়ন করে নদীকে তার পুরনো ঐতিহ্য নয়, নতুন ঐতিহ্যে, নতুন চেতনায়, নতুন বিশ্বাসে একটি সত্তা হিসাবে ফিরিয়ে দেওয়া হোক। যেটি আসলে এই নতুন দায়িত্বটা নগরায়ণ নেওয়ার ক্ষেত্রে আমরা শব্দটাও আমি অ্যাভয়েড করতে নিশ্চয়ই চাই। ছোট করে শুধু এক লাইনে বলবেন যে আমরা আসলে নদী দখল মুক্ত করবার পরে আসলে যে সুন্দর নান্দনিক একটা ঢাকা এবং নদীর তীরের কথা ভাবছি, উচ্ছেদের পরে ঠিক ওই পর্যায়ে পর্যন্ত যাওয়ার মাঝখানের যে সময়টুকু বিশাল কর্মযোগের কথা বলা হচ্ছে, প্রস্তুতির কথা বলা হচ্ছে, সেই প্রস্তুতি পরিকল্পনা সেটি কি যথেষ্ট দৃশ্যমান এবং শক্ত কিনা? এই মুহূর্ত এখনো দৃশ্যমান নয়, তবে কাজ চলছে বলে আমরা শুনেছি, জানছি, বুঝতে পারছি। আমি মনে করি আরেকটু সময় লাগবে, কিন্তু আমি মনে করি যদি এই বছরের মধ্যে এই সমস্ত কার্যক্রম যুগপথভাবে মাঠে নেমে যায়, এটা হলো 2019, 2023-এর মধ্যে আমরা একটা কার্যকর রূপান্তর দেখতে পাবো। যে রূপান্তর অর্থাৎ মাঝখানের এই মধ্যবর্তী সময়টা খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা এই উচ্ছেদ অভিযানকে কার্যকর তার মানে করতে চাই। এই 4 বছর আমাদের প্রত্যেকের সজাগ নজরদারি, প্রত্যেকের দায়িত্ব কর্তব্য নিয়ে অভিভাবকত্ব গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। আমি আপনি যখনই অ্যাক্ট করব, সবাই তখন অ্যাক্ট করবে, সরকারও অ্যাক্ট করবে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমরা এই আলোচনাটি আসলে সামনের দিনগুলোতে করতে চাই, আরো সুনির্দিষ্টভাবে বুঝতে চাই কি করণীয় আমাদেরকে। আমরা এই আলোচনা এখানেই শেষ করছি, আমাদের সময় শেষ। নিউজ আওয়ার এক্সট্রা দুজনকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। নিউজ আওয়ার এক্সট্রা আমরা কথা বলছিলাম নদী দখল মুক্ত করার যে অভিযান সেই বিষয়ে। আমরা এখানে আলোচনা শেষ করে দিচ্ছি। এরপরে রয়েছে আমাদের নিয়মিত আরেকটি আয়োজন পলিটিক্স প্লাস, সেখানে রাজনীতি নিয়ে কথা বলবো দুজন নতুন অতিথির সঙ্গে। তার আগে ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন।